নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, সংস্কৃত শিক্ষা নিকেতন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তর সম্পর্কে আলোচনা করব। তোমরা অনেকেই বলেছিলে যে তোমাদের জন্য অষ্টম অধ্যায় থেকে সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তর সম্পর্কে আলোচনা করলাম। তোমরা দেখতেই পাচ্ছ উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান, ঠিক আছে, তোমাদের যে অষ্টম অধ্যায় রয়েছে আইন বিভাগ, এই আইন বিভাগ থেকে সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তর সম্পর্কে এখন আমরা কিন্তু আলোচনা করব, ঠিক আছে। তাহলে তোমাদের অষ্টম অধ্যায় থেকে যে সাজেশন ভিত্তিক প্রশ্ন, সেই প্রশ্নটি হলো ভারতীয় বিচারপতিদের স্বাধীনতা ও নিরপেক্ষ রক্ষার জন্য গৃহীত ব্যবস্থাটি সম্পর্কে আলোচনা করো, ঠিক আছে। তাহলে তোমাদের প্রশ্নটা তোমরা দেখতেই পাচ্ছ, ভারতীয় বিচারপতিদের স্বাধীনতা ও নিরপেক্ষ রক্ষার জন্য গৃহীত ব্যবস্থাটি সম্পর্কে আলোচনা করো, ঠিক আছে। তোমরা অনেকেই বলেছিলে এই প্রশ্নের উত্তরটি আপলোড করার জন্য, তাই তোমাদের জন্য খুব স্পষ্ট করে আপলোড করলাম, ঠিক আছে। তোমরা এইভাবে দেখে দেখে উত্তরটি ভালো করে খাতায় তুলে নিও। তাহলে তোমরা উত্তরে কী লিখবে দেখে নাও। তোমরা উত্তরে দেখতেই পাচ্ছ, ভারতের বিচারপতিদের স্বাধীনতা ও নিরপেক্ষতা সুনিশ্চিত করার উদ্দেশ্যে সংবিধানের সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতি হবার যোগ্যতা স্থির করা হয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতি হতে গেলে প্রার্থীকে ভারতীয় নাগরিক হতে হবে, কমপক্ষে 5 বছর হাইকোর্টের বিচারপতি হিসেবে কাজ করতে হবে, ঠিক আছে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ, সুপ্রিম কোর্টের বিচারপতি হতে গেলে প্রথমত ভারতীয় নাগরিক হতে হবে, তারপর তাকে কমপক্ষে 5 বছরের জন্য হাইকোর্টের বিচারপতি থাকতে হবে, ঠিক আছে। অথবা কমপক্ষে 10 বছর নির্বিচ্ছিন্নভাবে কোনো হাইকোর্টের অ্যাডভোকেট হিসেবে কাজ করতে হবে, বা রাষ্ট্রপতির বিবেচনা অনুযায়ী তাকে বিভিন্ন বিশিষ্ট আইনজ্ঞ হতে হবে, ঠিক আছে। তাহলে রাষ্ট্রপতির বিবেচনা অনুযায়ী তাকে বিশিষ্ট আইনজ্ঞ হতে হবে, ঠিক আছে। তাহলে এইভাবে তোমরা প্রথম প্যারাটি লিখে নেবে, ঠিক আছে। তাহলে প্রথম প্যারাটি লিখে নেওয়ার পর তারপর তোমরা কী লিখবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। নেক্সট প্যারা, তারপর তোমরা পরবর্তী প্যারা করবে। এখান থেকে তোমরা লেখা শুরু করবে। এখানে তোমরা লিখবে, দেখতেই পাচ্ছ, বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা বিচার বিভাগের কার্যকালের স্থায়িত্বের ওপর অনেকখানি নির্ভরশীল, ঠিক আছে। তাহলে বুঝতেই পারছো কি লেখা রয়েছে, যে বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা বিচার বিভাগের কার্যকালের স্থায়িত্বের ওপর অনেকখানি নির্ভরশীল। সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিরা যথাক্রমে 65 বছর ও 62 বছর পর্যন্ত স্বপদে বহাল থাকতে পারবেন, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিরা কত বছর পর্যন্ত তারা নিজস্ব পদে বহাল থাকতে পারেন। সুপ্রিম কোর্টের হচ্ছে 65 বছর এবং হাইকোর্টের হচ্ছে 62 বছর, ঠিক আছে। তাহলে এইভাবে তোমরা প্রথম প্যারা এবং দ্বিতীয় প্যারাটি লিখে নিলে খুব সোজাই রয়েছে নোটসটি, ঠিক আছে। তোমাদেরকে প্রথমত বলেই দিই, এই নোটসটি কিন্তু খুব সোজা এবং খুব ছোট রয়েছে। তোমরা এইভাবে দেখে দেখে নোটসটি ভালো করে খাতায় তুলে নিও এবং কারো কোথাও কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে। এবার নেক্সট প্যারা, আমরা পরবর্তী প্যারায় চলে যাবো। পরবর্তী প্যারা তোমরা দেখতে পাচ্ছ, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের কোনো বিচারপতিকে পদচ্যুত করতে হলে তার বিরুদ্ধে অসদাচরণ বা অসামর্থ্যের অভিযোগ প্রমাণিত হতে হবে এবং উক্ত অভিযোগের প্রস্তাবটি পার্লামেন্টের উভয় কক্ষে মোট সদস্যের অধিকাংশ উপস্থিত ও ভোটদানকারী সদস্যের 2/3 অংশ কর্তৃক গৃহীত হলে রাষ্ট্রপতি সংশ্লিষ্ট বিচারককে পদচ্যুত করতে পারেন, ঠিক আছে। তাহলে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের বিচারপতিকে পদচ্যুত হতে গেলে কী তার সমস্যা হতে হবে, দেখো এখানে লেখা রয়েছে, যে কোনো রকম অসদাচরণ বা অসমর্থের অভিযোগ প্রমাণিত হলে, ঠিক আছে, উক্ত অভিযোগটির প্রস্তাবটি পার্লামেন্টের উভয় কক্ষে মোট সদস্যের অধিকাংশ উপস্থিত ও ভোটদানকারী, ঠিক আছে। তাহলে অভিযোগ হলে এবং সেটার কিন্তু আবার ভোটদান হবে, ঠিক আছে, যে ঠিক কিনা ভোটদানকারী সদস্যের 2/3 অংশ, মানে 3 ভাগের 2 ভাগ কিন্তু ভোট দিতে হবে, যেটা ভুল বা অসমর্থ বা অসদাচরণ, ঠিক আছে, অংশ কর্তৃক গৃহীত হলে রাষ্ট্রপতি সংশ্লিষ্ট বিচারককে পদচ্যুত করতে পারেন, ঠিক আছে। তাহলে তোমরা দেখতে পেলে এই পয়েন্টে কী লিখবে। তাহলে এইভাবে তোমরা এই পয়েন্টে লিখে নাও। তারপরে পয়েন্টে আমরা চলে যাবো, ঠিক আছে। তারপরে পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ, অবসর গ্রহণের পর সুপ্রিম কোর্টের কোনো বিচারপতির ভারতের অন্য কোনো আদালত আইনজীবী হিসেবে কাজ করা নিষিদ্ধ, ঠিক আছে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে অবসর গ্রহণের পর সুপ্রিম কোর্টের কোনো বিচারপতি যদি মনে করেন যে আইনজীবী হিসেবে কাজ করবেন, পারবেন না, ঠিক আছে। সুপ্রিম কোর্ট থেকে বিচারপতি তার আদালতে আইনজীবী হিসেবে কাজ করতে পারবেন না, ঠিক আছে। এবং সুপ্রিম কোর্টের ভাতা ইত্যাদি পার্লামেন্টের অনুমোদন সাপেক্ষ রাখা হয়নি, ঠিক আছে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ সুপ্রিম কোর্টের কিন্তু ভাতা ইত্যাদি অনুমোদন সাপেক্ষে কিন্তু রাখা হয়নি, ঠিক আছে। তাহলে এইভাবে তোমরা এই পয়েন্টে লিখে নেবে এবং তারপরে তোমরা কি পয়েন্ট করবে দেখে নাও। নেক্সট পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে তোমরা লেখা শুরু করবে, তবে সমালোচকরা মনে করেন যে উপরোক্ত ব্যবস্থাটি যথেষ্ট নয়, কারণ অবসর গ্রহণের পর সুপ্রিম কোর্টের বিচারপতিদের অন্য কোনো আদালতে বিচারপতি হিসেবে কাজ করা নিষিদ্ধ হলেও তাদের রাজ্যপাল, রাষ্ট্রদূত, ঠিক আছে, মানে এখানে রাষ্ট্র হয়ে গেছে, রাষ্ট্র করে দেবে, রাষ্ট্রদূত, উপাচার্য বা মন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ার পথে কোনোরূপ সাংবিধানিক বিধিনিষেধ আরোপ করা হয়নি, ঠিক আছে। তাহলে তোমরা দেখতে পেলে যে সুপ্রিম কোর্টের কোনো বিচারপতি যদি অবসরপ্রাপ্ত হন, ঠিক আছে, তাহলে সে কিন্তু আইনজীবী হিসেবে কাজ করতে পারবে না, কিন্তু কী কী কাজ করতে পারবেন এখানে দেখো লেখা রয়েছে, আদালতে বিচারপতি হিসেবে কাজ করতে পারবেন না, ঠিক আছে, নিষিদ্ধ। তার ফলে তারা কি করবে, তাদের রাজ্যপাল, রাষ্ট্রদূত, উপাচার্য বা মন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ার পথে কিন্তু তাদের কোনো সাংবিধানিক বিধিনিষেধ নেই, মানে, ঠিক আছে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ রাষ্ট্রদূত হতে পারবে, উপাচার্য হতে পারে বা মন্ত্রী, যে কোনো কিছু হতে পারেন, ঠিক আছে। তারপরে তোমরা লিখবে, ভারতীয় বিচারপতিদের তুলনামূলকভাবে কম বেতন,
ভাতা পেনশন দেওয়া হয়, ঠিক আছে। তাহলে ভারতীয় বিচারপতিদের তুলনামূলকভাবে কিন্তু বেতন ভাতা পেনশন এগুলো কিন্তু কম দেওয়া হয়, ঠিক আছে। তারপরে তোমরা লিখবে অসামর্থ্য ও অসৎ আচরণের কোনো সুস্পষ্ট সংজ্ঞা সংবিধানে না থাকায় সম্পূর্ণ রাজনৈতিক কারণে শাসক শ্রেণী কোনো বিচারপতিকে অসৎ আচরণ বা অসামর্থ্যের দায়ে অভিযুক্ত করতে পারে, ঠিক আছে। তাহলে এই পয়েন্টটা আমি আবার তোমাদের বলে দিচ্ছি যে অসামর্থ্য ও অসৎ আচরণের কোনো সুস্পষ্ট সংজ্ঞা সংবিধানে না থাকায় সম্পূর্ণ রাজনৈতিক কারণে শাসক শ্রেণী কোনো বিচারপতিকে কিন্তু কী করতে পারবে, অসৎ আচরণ ও অসমর্থের দায়ে কিন্তু অভিযুক্ত করতে পারবে, ঠিক আছে। তাহলে এতদূর পর্যন্ত কিন্তু তোমরা দেখে দেখে ভালো করে নোটসটি ভালো করে খাতায় তুলে নিও, ঠিক আছে। এছাড়াও তোমাদের যদি অন্য কোনো নোটস দরকার হয় ভিডিও প্লেলিস্টে দেখো, আমি আরও অনেক নোটস আপলোড করে দিয়েছি, তোমরা সেখান থেকে দেখে দেখে কিন্তু ভালো করে খাতায় তুলে নিও, ঠিক আছে। প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের বলে দিই আমাদের এই চ্যানেলটিতে একাদশ ও দ্বাদশ শ্রেণীর সমস্ত বিষয়ের প্রজেক্ট সাজেশন ও প্রশ্ন উত্তর আপলোড করা হয়, তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর তোমাদের যদি অন্য কোনো নোটস বা সাজেশন দরকার হয় সেটাও তোমরা কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।